আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে যারা ইংলিশ ডিপার্টমেন্টের অনার্স ফার্স্ট ইয়ারে তাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই বইয়ের প্রথম কবিতা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামারস ডে, লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। তো আজকে আমরা এই কবিতাটি দেখব। আর এই কবিতাটি যেহেতু লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার, তো অবশ্যই কবিতার লেখক সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। আর উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে তুমি যদি না জানো ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হিসাবে, তাহলে কথাটা বেমানান। তো আমরা প্রথমে দেখে নেব হচ্ছে এই উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে, কবির সম্পর্কে, এবং একটু পরে আমরা দেখব হচ্ছে এই কবিতাটি। আর আজকে এই কবিতাটি আমরা দেখব একদম বাংলা অনুবাদ সহ। তো চলো আমরা শুরু করি। তো প্রথমত হচ্ছে বার্থ জন্ম। অবশ্যই তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে। বর্ন অ্যাট স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন ইন 1564, 1564 সালে স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনে জন্মগ্রহণ করেন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেন হচ্ছে 1564 সালে স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনে, ইংল্যান্ডে। তিনি 1564 সালে জন্মগ্রহণ করেন। He was the eldest son of John and Mary Shakespeare. তিনি জন এবং ম্যারি শেক্সপিয়ারের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। His father died in 1601 and mother in 1608. তার পিতা 1601 সালে এবং মা 1608 সালে মারা যান। ম্যারিজ হচ্ছে বিবাহ। In 1582 he married Annie Hathaway of Shottery near Stratford. 1582 সালে তিনি স্ট্র্যাটফোর্ডের কাছেই শটারির অ্যান হ্যাথওয়েকে বিয়ে করেন। It is believed that his wife was senior to him by 8 years. এটা বিশ্বাস করা হয় যে তার স্ত্রী তার থেকে 8 বছর বড় ছিলেন। এবার হচ্ছে চিলড্রেন, সন্তান। His eldest child was Susanna, who was born in 1583. তার জ্যেষ্ঠ সন্তান ছিলেন হচ্ছে সুজানা, যিনি 1583 সালে জন্মগ্রহণ করেন। In 1585, twins Hamnet son and Judith daughter were born. 1585 সালে যমজ হ্যামনেট পুত্র এবং জুডিথ কন্যা জন্মগ্রহণ করেন। হ্যামনেট died in 1596 at the age of 11. হ্যামনেট 1596 সালে 11 বছর বয়সে মারা যান। Susanna was married to Dr. John Hall in 1607 and Judith was married to Thomas Quincy in 1616. 1596 সালে হচ্ছে হ্যামনেট 11 বছর বয়সে মারা যান এবং সুজানা ডাক্তার জন হলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর 1607 এবং হচ্ছে জুডিথ 1616 সালে টমাস কুইন্সির সাথে বিয়ে করেছিলেন। তো এটাই হচ্ছে এই লাইনের অর্থ। আচ্ছা, ইন লন্ডন, ইট ইজ বিলিভড দ্যাট হি রিচড লন্ডন ইন 1592. লন্ডনে এটা বিশ্বাস করা হয় যে তিনি 1592 সালে লন্ডনে পৌঁছেছিলেন। প্রথমে তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে ইংল্যান্ডে, তারপরে তিনি হচ্ছে লন্ডনে যান। অ্যাক্টিং কোম্পানি হচ্ছে অভিনয় সংস্থা। In 1595, he became the shareholder of the Lord Chamberlain's Men, an acting company that became very popular in those days. In 1599, he got involved in the Globe Theatre. অভিনয় সংস্থা হচ্ছে 1595 সালে তিনি দ্য লর্ড চেম্বারলেন্স মেন এর শেয়ার হোল্ডার হন, একটি অভিনয় সংস্থা যা সেই দিনগুলিতে খুব জনপ্রিয় হয়েছিল। 1599 সালে তিনি গ্লোব থিয়েটারে জড়িত হন। আর তিনি মৃত্যুবরণ করেন হচ্ছে হি ডাইড ইন 1616 অ্যাট হিজ বার্থ প্লেস, 1616 সালে তার জন্মস্থানে মারা যান। হি ওয়াজ দ্য বিউরিড ইন দ্য হোলি ট্রাইনিটি চার্চ স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন। তাকে হোলি ট্রিনিটি চার্চ স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনে সমাহিত করা হয়।
এবং তার বিখ্যাত কিছু নাটক রয়েছে, এইগুলা তোমরা দেখে নেবে। তো আমরা শুরু করছি সনেট 18। তো শ্যাল আই কম্পেয়ার দ্বিতীয় সামার্সটিকে আবার বলা হয় সনেট 18। তার কারণ উইলিয়াম শেক্সপিয়ার মোট সনেট লিখেছেন 154টি। উইলিয়াম শেক্সপিয়ার মোট সনেট লিখেছেন 154টি, তার ভিতর 18 নম্বর সনেট হচ্ছে এটি। এজন্য বলা হয় এই শ্যাল আই কম্পেয়ার দ্বিতীয় সামার্সটিকে বলা হয় সনেট 18। আর এই সনেটটি লেখেন উইলিয়াম শেক্সপিয়ার তার একটি বন্ধু সম্পর্কে, কিন্তু তার কোনো বন্ধুরই এখানে নাম দেওয়া নেই। কিন্তু এই সনেটটি তিনি তার বন্ধু সম্পর্কে বলেন, তার বন্ধুর সৌন্দর্যতা বর্ণনা করেন সনেট 18-এ। আমরা শুরু করছি শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। আমি কি তোমাকে তুলনা করব গ্রীষ্মের দিনের সাথে। আর প্রতিটা এই যে 4টা লাইনের এটারই আবার পুরো বঙ্গানুবাদ দেওয়া আছে এবং তারপরে শব্দ অর্থগুলো দেওয়া আছে। তারপরে আবার এখানে মানে সারসংক্ষেপ দেওয়া আছে যে এই 4টি লাইন সম্পর্কে কি বলা হয়েছে। তাহলে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, মানে তুমি আরো অধিক সুন্দর ও অধিক কোমল। এটা উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধু সম্পর্কে বলছেন যে আমি কি তোমাকে তুলনা করব গ্রীষ্মের দিনের সাথে, তুমি আরো অধিক সুন্দর ও অধিক কোমল। রাউফ ওয়েন্টস টু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, এলোমেলো বাতাসে মে মাসে চমৎকার কুড়িগুলো ঝরে পড়ে। অ্যান্ড সামার স্লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট, মানে কত না অল্প সময়ে ফুরায় গ্রীষ্মের মাধুরিমা। তো এখানে মানে প্রতিটা ওয়ার্ড মিনিং দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নেবে। তো এই 4 লাইনের যে মানে সারসংক্ষেপ সেটি হচ্ছে এটি যে কবি গ্রীষ্মকালীন সৌন্দর্যের সাথে তার বন্ধু রূপকে তুলনা করবেন কিনা সে নাটকীয় প্রশ্ন দিয়ে কবিতাটি শুরু করে। এই যে এটা কিন্তু প্রশ্ন করা হচ্ছে যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স যে আমি কি তোমাকে তুলনা করব গ্রীষ্মের দিনের সাথে। পরে বলেন তার বন্ধু গ্রীষ্মের সৌন্দর্যের চেয়েও সুন্দর। গ্রীষ্মের সৌন্দর্য অস্থায়ী হলেও তার বন্ধুরূপ চিরস্থায়ী। এমনই মন্তব্য করে বলেন গ্রীষ্মের বাতাসে সব ফুল ঝরে যায়, সূর্যালো ম্লান হয়ে যায়, গ্রীষ্ম হারায় তার সৌন্দর্য। তো এবার আমরা যাচ্ছি দ্বিতীয় প্যারায়। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন্স, কখনো স্বর্গ চক্ষুসম সূর্য তপ্ত কিরণ দেয়। এখানে দ্য আই অফ হেভেন মানে এটাকে মানে এটা স্বর্গের চোখ না, এটাকে বলা হচ্ছে স্বর্গ। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সিয়ন ডিমড, কখনো সোনালী আলোকরশ্মি ক্ষীণ হয়ে যায়। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, প্রতিটি সুন্দর জিনিসের শোভা বিলীন হয়ে যায়। বাই চান্স অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড, দৈবক্রমে বা প্রকৃতির অমোঘ পরিবর্তনের ধারায়। তো তোমরা অবশ্যই প্রতিটা লাইনের মানে অর্থগুলো অবশ্যই এখান থেকে দেখে নেবে যে সামটাইমস মানে মাঝে মাঝে, টু হট মানে খুবই, দ্য আই অফ হ্যাগেন মানে হ্যাভেন মানে স্বর্গ চক্ষু সম সূর্য। নির্বাচিত ইংরেজি কবিতা, প্রবন্ধ, ছোট গল্প, উপন্যাস এটা। শাইন মানে হচ্ছে কিরণ দেওয়া, ইজ গোল্ড কমপ্লেক্সন মানে সূর্যের সোনালী রশ্মি। আর এখান থেকে এটি একটু বাদ যাবে, তোমরা বাদ দিয়ে দিও। তো এই দ্বিতীয় স্তবকে এই যে সামটাইমস থেকে শুরু করে 4টি লাইনের সম্পর্কে আসলে যেটি সারসংক্ষেপ সেটি হচ্ছে এটি যে দ্বিতীয় স্তবকটি প্রথম স্তবকটির চলমান ধারা। দ্বিতীয় স্তবকে কবি বলেন গ্রীষ্মের সৌন্দর্যের স্বল্প স্থায়িত্বের কথা, মেঘে ঢাকা পড়ে সূর্যের স্নান আলোর কথা, প্রাকৃতিক নিয়মেই এমন হয় কবি বলেন। তো আমরা শুরু করছি তৃতীয় প্যারা। বাট thy eternal summer shall not fade, মানে কিন্তু তোমার শাশ্বত গ্রীষ্মকালীন মাধুরী কখনো বিবর্ণ হবে না। nor lose position of that fair thou wast, হারাবে না তুমি অর্জিত সৌন্দর্যের অধিকার। পজিশন মানে হচ্ছে অধিকার। nor shall death break thou wanderest in his shade, মৃত্যু তোমাকে গ্রাস করার অহংকার করতে পারবে না। আর দেখো দাও মানে হচ্ছে এখানে তুমি,
মানে এখানে যে ইউ মানে ইউকে বলা হচ্ছে দাও, আর এটা কবিতার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তোমরা ধীরে ধীরে এটি জানতে পারবে। When in eternal lines into time thou growest, শাশ্বত কবিতার লাইনগুলো তোমাকে বাঁচিয়ে রাখবে অনন্তকাল। তো এই ৪ টি লাইনের যে ওয়ার্ড মিনিং সেটি এখান থেকে তোমরা ভেঙে ভেঙে দেখে নেবে। আর এই ৪ টি লাইনের যে সারসংক্ষেপ সেটি হচ্ছে এইটি, যে তৃতীয় স্তবকের সারসংক্ষেপ। প্রাকৃতিক সৌন্দর্য সব একদিন ফুরিয়ে যাবে, ঝরে যাবে প্রকৃতির রীতি এমন, কিন্তু তার বন্ধুরূপ কোনোদিন বদলে যাবে না, ফুরিয়ে যাবে না, চির অমলিন থাকবে, জীবনে মরণে একই থাকবে। তো এটি হচ্ছে বলছে যে এখান থেকে এ ৪ টি লাইনের এটি হচ্ছে মানে সারসংক্ষেপ। মানে উইলিয়াম শেক্সপিয়ার বলতে চাচ্ছেন যে তার মানে বন্ধুর সৌন্দর্য কখনো বিলীন হবে না, কখনো তার সৌন্দর্য হারিয়ে যাবে না। তো এটি হচ্ছে শেষ প্যারা। আমরা জানি সনেট হচ্ছে ১৪ লাইনের, আর এই ২ লাইন সবচাইতে গুরুত্বপূর্ণ। এই সনেটের উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 18 এর এই ২ লাইন সবচাইতে গুরুত্বপূর্ণ এবং এই ২ লাইনকে বলা হয় কাপলেট। এই ২ লাইনকে বলা হয় কাপলেট। তোমরা এই ২ লাইন সরাসরি জাস্ট মুখস্থ রাখবে যাতে তোমরা পার্ট সি তে কোটেশন হিসাবে ব্যবহার করতে পারো। তো এই ১৪ লাইনের কবিতার এই ২ লাইন হচ্ছে সর্বোচ্চ মোস্ট ইম্পর্টেন্ট। So long as men can breathe or eyes can see, মানে যতকাল দেহে রবে প্রাণ, চোখে রবে দৃষ্টি, যতকাল কবিতা বেঁচে থাকবে। So long lives this and this gives life to thee, মানে যতকাল কবিতা বেঁচে থাকবে ততকাল বেঁচে থাকবে তুমি। আচ্ছা, এটা হচ্ছে ২ লাইনে ভাগ হবে যে so long as men can breathe or eyes can see, যতকাল দেহে রবে প্রাণ, চোখে রবে দৃষ্টি। So long lives this and this gives to life to thee, যতকাল কবিতা বেঁচে থাকবে ততকাল বেঁচে থাকবে তুমি। মানে এই ২ লাইনের মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার বলতে চাচ্ছেন যে এই কবিতাটি যে উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন, এই কবিতাটি যতদিন বেঁচে থাকবে বা এই কবিতাটির এই লাইনগুলো যতদিন বেঁচে থাকবে ততদিন তার বন্ধু বেঁচে থাকবে। তো এই ২ লাইনের হচ্ছে এই যে ওয়ার্ড মিনিং গুলো দেখে নেবে এবং এই ২ লাইনের যে এই কাপলেট, ২ লাইনকে বলা হয় কাপলেট। আর এই কাপলেটের সারসংক্ষেপ হচ্ছে যতদিন মানুষ বেঁচে থাকবে, যতদিন মানুষের দৃষ্টি থাকবে, যতদিন কবিতা অমর থাকবে, ততদিন কবির বন্ধুরূপও থাকবে অম্লান। তো এই কবিতার ওয়ার্ড মিনিং এর সাথে কখনোই কিন্তু মানে আসল অর্থগুলো মিলবে না। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই মানে একটুখানি ধরে ধরে পড়তে হবে যাতে তুমি বুঝতে পারো। যেমন so long মানে হচ্ছে so long as মানে যতদিন, men can breathe মানে মানুষ বেঁচে থাকবে, or eyes can see চোখ দেখতে পাবে। তো আমরা দেখলাম হচ্ছে সনেট 18, আর এখানে শুধুমাত্র ইংরেজি দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর এই যে আমরা সনেট 18 পড়ছি এটারই রাইম স্কিম হচ্ছে ABAB CDCD EFEF GG। আর তোমরা যারা রাইম স্কিম পারো না অবশ্যই আমি রাইম স্কিমের উপর একটি পুরো ক্লাস দেব। তো আজকে শুধু জেনে নাও যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামারস ডে মানে সনেট 18 এর রাইম স্কিম হচ্ছে বা উইলিয়াম শেক্সপিয়ারের রাইম স্কিম হচ্ছে ABAB CDCD EFEF GG। মানে প্রথম স্তবকের রাইম স্কিম হচ্ছে এই ABAB এবং দ্বিতীয় স্তবকের রাইম স্কিম হচ্ছে CDCD, তৃতীয় স্তবকের রাইম স্কিম হচ্ছে EFEF এবং কাপলেট মানে শেষ স্তবকের রাইম স্কিম হচ্ছে GG। আর এখানে রয়েছে এটার মানে পুরো কবিতাটির বাংলা। তো এবার আমরা দেখব সারাংশ, মানে কবিতাটির যে সারাংশ সেটি দেখব। আচ্ছা, সারাংশ। শেক্সপিয়ার এর 18 নং সনেটটি মানে শেক্সপিয়ার লিখেছেন 154টি সনেট, তার ভিতর 18 নাম্বার সনেট হচ্ছে সনেট 18 বা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামারস ডে। তো শেক্সপিয়ারের 18 নং সনেটটি তার এক বন্ধুর সৌন্দর্যকে নিয়ে লেখা, কিন্তু তার কোন বন্ধুর সৌন্দর্যকে নিয়ে লেখা সেই কথাটি নিয়ে এখানে স্পষ্টভাবে বলেননি।
এখানে কবি তার বন্ধুর সৌন্দর্য গ্রীষ্মকালীন সৌন্দর্যের সাথে তুলনা করতে গিয়ে বলেছেন যে তার বন্ধুর সৌন্দর্যকে গ্রীষ্মকালীন সৌন্দর্যের চেয়ে অধিক টেকসই ও কোমল, কারণ গ্রীষ্মের ঝড়ো হাওয়া ফুলের সুন্দর কুঁড়িগুলোকে বিনাশ করে। তাছাড়া গ্রীষ্মের আয়ুষ্কালও কম, সূর্যের তাপও দগ্ধ। মাঝে মাঝে আকাশ কালো মেঘে ঢাকা থাকে। কবি বলেছেন, কোনো বস্তুর সৌন্দর্য দীর্ঘদিন টিকে থাকে না, হয় প্রাকৃতিক নিয়মে, না হয় দুর্ঘটনায় তা নষ্ট হয়ে যায়। কিন্তু তার বন্ধুর সৌন্দর্য কখনোই ম্লান হবে না বা ম্লান হবে না। মৃত্যু এসেও কেড়ে নিতে পারবে না তার সৌন্দর্যকে, কারণ কবি এই সনেটের মাধ্যমে তার সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন। যতদিন মানুষ পৃথিবীতে অবস্থান করবে, যতদিন থাকবে দেখার চোখ, ততদিন সে উপভোগ করবে এই সনেটের সৌন্দর্য গাথা। অকৃত্রিম আবেগের শব্দচয়ন ধারা কবিতার বন্ধুর ক্ষণস্থায়ী সৌন্দর্যকে চিরস্থায়ী রূপদান করেছেন এই সনেটে। তো এবার আমরা দেখবো হচ্ছে কাব্যিক মূল্যায়ন। মানে এই উইলিয়াম শেক্সপিয়ার যে কবিতাটি লিখেছেন, তো সেই কবিতার মানে কবির দিক থেকে এবার আমরা সেটি বিবেচনা করব। যেমন আচ্ছা, এখানে তোমরা একটু ঠিক করে নিও যে শেক্সপিয়ারের ১৫৪টি সনেটের ১৮তম বর্তমান সনেটটি, মানে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে। জৈনক তরুণের সৌন্দর্য বর্ণনা অ্যাপোস্ট্রোফি সনেটের প্রধান প্রতিপাদ্য বিষয়। গ্রীষ্মদিনের উজ্জ্বল রৌদ্রকরের সঙ্গে উপমা দিয়ে অজ্ঞাত যুবকটির সৌন্দর্য বর্ণনা শুরু করেন কবি। এটা হচ্ছে মেটাফোর। আর এগুলো হচ্ছে লিটারেরি টার্ম। এগুলোকে বলা হয় লিটারেরি টার্ম। আর তোমরা যদি এই কবিতা পড়তে গিয়ে তোমরা অবশ্যই ভালোভাবে বুঝবে যখন তোমরা এই লিটারেরি ডিভাইসগুলো পড়বে। আমরা এটি নিয়েও ভিডিও দেব, যেমন মেটাফোর, ইমেজ, তারপরে পার্সনিফিকেশন, অ্যাপোস্ট্রোফি, সিমিলি, এগুলো। সহসা সূত্রে নিয়ে অজ্ঞাত যুবকটির রূপ বর্ণনা করে অনেক চিত্র অঙ্কন করেছেন, সেগুলোকে বলা হয় ইমেজ। ব্যবহার করে যুবকটির সৌন্দর্যের স্থায়িত্ব বর্ণনা করেন। দ্বিতীয় স্তবকে তার ওই প্রলম্বন করে কবি দেখান তার বন্ধুর সৌন্দর্য অক্ষয়। গ্রীষ্মদিনের ক্ষণস্থায়িত্বের তুলনায় যুক্তিতে আবেগে সমৃদ্ধ উপমাগুলো কবিতাটিকে আনন্দপূর্ণ সুখ পাঠ্য করে তোলে। গ্রীষ্মদিনের সূর্যের পরিবর্তনশীলতা ক্ষণে উজ্জ্বল, ক্ষণে নিষ্প্রভতা উল্লেখ করে। কবি পৃথিবীর সব সৌন্দর্যের ক্ষণস্থায়িত্বের কথা বলেন এবং তার বন্ধুর সৌন্দর্য চিরস্থায়ী মনেই বোঝান। তৃতীয় স্তবকে কবি উচ্ছ্বসিত হাইপারবোল ব্যবহার করেন। উচ্চারণে তার বন্ধুর সৌন্দর্যকে মরণজয়ী ঘোষণা করেন। আর এই মরণজয়ীকে বলা হয় হাইপারবোল। বাড়িয়ে বলা, হাইপারবোল হচ্ছে একটি লিটারেরি ডিভাইস বা লিটারেরি টার্ম। এটাকে বলা হয় বাড়িয়ে বলা বা অতিরঞ্জন। শেষ জোড়া পংক্তিতে দুটি পংক্তিকে বলা হয় কাপলেট। কবি দৃঢ়চিত্তে বলেন, যতদিন পৃথিবীতে মানব জীবনের স্থায়িত্ব, ততদিন স্থায়ী হবে তার বন্ধুর সৌন্দর্য। গীতিময়তা সনেটটির সব পংক্তিতে এবং সম্পূর্ণ কবিতাটি ব্যাপী অক্ষুণ্ণ থাকে। সনেটের গীতিময়তার বৈশিষ্ট্য উজ্জ্বল থাকে। প্রতি পংক্তির প্রতি পদে ফুট, শ্বাসাঘাত, অ্যাকসেন্ট। আর এটা হচ্ছে এগুলোকে বলা হয় ফুট, অ্যাকসেন্ট। এটা হচ্ছে স্ক্যানশনে ব্যবহার করব। আর স্ক্যানশনের উপরে আমরা একটি ভিডিও দেব। স্ক্যানশনে পুরো ১০ মার্ক থাকে হচ্ছে ইংলিশ রিডিং স্কেলের পার্ট সি-তে। ও শ্বাস আঘাতহীনতা আনঅ্যাকসেন্টেড ব্যাকরণ সিদ্ধ ভাবে ব্যবহৃত হয়। অন্তঃছন্দগুলোও থাকে একইভাবে গীতিময় ও সুরেলা। এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ জি জি ছন্দবিন্যাসে সনেটটি গীতিময়তা সমৃদ্ধ হয়। প্রচলিত প্রথা অনুসারে সনেট চতুর্দশপদী হয়, ১৪ লাইনের হয়। প্রতি পদে একটি আয়াম্বিক বা সিলেবলের পর শ্বাসাঘাতহীন সিলেবল হয়। পেট্রোর এই সনেটের জনক হচ্ছে পেট্রো। পেট্রাকের সনেট ছিল চতুর্দশপদী। এলিজাবেথান যুগের ইংরেজ কবিরা এই ধারার সনেট রচনা করেন। শেক্সপিয়ারও তার ব্যতিক্রম ছিলেন না, কিন্তু ছন্দ প্রকরণে তিনি কিছুটা ব্যতিক্রম ছিলেন। তো সনেটের জনক হচ্ছে পেট্রাক্কান। তো এখানে সেই কথাই বলা হচ্ছে যে পেট্রাক্কান ছন্দবিন্যাস ছিল এরকম। সনেটের জনক হচ্ছে পেট্রাক, কিন্তু পেট্রাকের ছন্দবিন্যাস ছিল এরকম। আমরা জানি সনেট হচ্ছে ১৪ লাইন। পেট্রাক ব্যবহার করতেন এ বি বি এ, এ বি বি এ, সি ডি ই, সি ডি এ।
তো এটি হচ্ছে পেট্রাকের। আর শেক্সপিয়ারের ছন্দবিন্যাস হচ্ছে আমরা তো দেখলাম যে এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জিজি। আচ্ছা এখানে হবে হচ্ছে সিডি সিডি সিডি, তারপরে হবে সিডি ইএফ ইএফ জিজি। আর এটি ব্যবহার করা হচ্ছে শেক্সপিয়ার। তো অনেক সময় বলা হয় যে শেক্সপিয়ারের মানে সনেটের ছন্দবিন্যাস কি বা রাইম স্কিম কি, আমরা বলবো হচ্ছে এটি এবি এবি সিডি সিডি এফ ইএফ জিজি। তাছাড়া পেট্রাকের সনেটের প্রতি পংক্তিতে ছিল এটি যে হেন্ডাসিলিবিক ১১ সিলেবল বিশিষ্ট, আর শেক্সপিয়ারের প্রতি পংক্তি ছিল ডেকাসিলিবিক বা ১০ সিলেবল বিশিষ্ট। তো এ ছিল আমাদের সনেট 18। তো তোমরা যারা পরবর্তী তোমরা যারা মানে যে তোমাদের যে কবিতাটি নিয়ে সমস্যা বা ভিডিও চাও ওই কবিতাটি সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।